আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আজকে আবারও আপনাদের সামনে হাজির হলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো দার্জিলিংয়ের ট্যুরেই তখন আমরা ছিলাম, দার্জিলিংয়ে ঘোরাঘুরি করছিলাম, ওই সময়টাই নিয়ে আপনাদের সামনে আবার হাজির হলাম। তো প্রথমে বলে নিচ্ছি, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো চলুন আমরা দেখতে থাকি দার্জিলিংয়ের যে রাস্তাঘাটগুলো সেগুলো কীরকম আর সেখানে কি কি পাওয়া যায়। চলুন দেখে আসি। তো এখানে মূলত আমরা দেখছিলাম যে একটা ছেলে স্ট্রিট সিঙ্গার বলা যায়, সে কিছু টাকা পয়সার বিনিময়ে টাকা পয়সা মূলত সে চাচ্ছিল না, যে যার যার মতো টাকা পয়সা দিচ্ছিল তাকে। এরপর আমরা গিয়েছি একটি গিফট শপে। সেখানে আমি খেয়াল করেছি অনেক অনেক কাশ্মীরি প্রোডাক্টস পাওয়া যায়। বিভিন্ন গিফট শপগুলোতেই কাশ্মীরি প্রোডাক্ট পাওয়া যায়, অথেন্টিক যে কাশ্মীর থেকে প্রোডাক্টগুলো আসে। তারপরে যে তাদের যে জুয়েলারিগুলো সেগুলো পাওয়া যায়। আর এই গিফট শপগুলোতে বিভিন্ন ধরনের পুরাতন তাদের মূর্তি, তারপরে অর্নামেন্টস, তাদের ট্রেডিশনাল কাপড় চোপড়, এই তো হোম ডেকোরের যে জিনিসগুলো, তো এই জিনিসগুলোই মূলত পাওয়া যায়। ঘুরে ফিরে একই জিনিস আমরা বারবার দেখছিলাম, নতুন খুব কিছু আমরা দেখিনি যে কেনার মতো। কারণ এই কিছু জিনিস আমরা কিনে কি করব, মানে খুব বেশি এক্সপেন্সিভ ছিল জিনিসগুলো। যেমন নর্মাল কানের দুল দেখা যায় 400-500 রুপি বলে, যেগুলো আমরা বাংলাদেশেই ভালো পেয়ে থাকি। তো আমার খুব বেশি ইচ্ছা ছিল না যে এখান থেকে অনেক কিছু শপিং করব। তো মূলত আমরা জাস্ট ঘুরে দেখছিলাম যে কি কি আসলে পাওয়া যায়। তো তারপরে আবার বের হয়ে আমরা হাঁটছিলাম। তো এর পাশে আবার অনেকগুলো এরকম গিফট শপগুলো আছে। এই যে শপটা, এখানে সব কাশ্মীরি প্রোডাক্টসগুলো পাওয়া যায়। কাশ্মীর থেকে তারা এগুলো নিয়ে আসে। তো আমি ভিডিও করছিলাম, তো আস্তে তারা বলল যে ভিডিও করা নিষেধ। আমি এর মাঝেই তারা বলার আগেই আমি হালকা ভিডিও করে নিয়েছিলাম, কারণ আমি জানতাম না ভিডিও করা যে নিষেধ। এরপরে আমরা বের হয়ে বাকি সবগুলোতে ঘুরছিলাম। তো এই দোকানটাতে যে রিয়েল যে প্রোডাক্টগুলো যে কাশ্মীরের সেগুলো পাওয়া যায়, কিন্তু খুবই এক্সপেন্সিভ। যেমন পাশমিনা শাল, এক একটার রেঞ্জ খুবই বেশি, 4-5 হাজার রুপি থেকে শুরু হয় পাশমিনা শালে। তো আমরা তারপরও ঘুরে ঘুরে দেখছিলাম যে নতুন কি পাওয়া যায়, কারণ আমরা যতটুকু জানি এখানে আসলে সবসময় শাল কেনা হয়। নতুন কিছু খুঁজছিলাম, নতুন কিছু পাওয়া যায় কিনা। আর যে উইন্টারের যে ড্রেস আপগুলো যে পাওয়া যায়, এগুলো বাংলাদেশে আমি মনে করি যে আমাদের বাংলাদেশেই ভালো পাওয়া যায়, ওই দেশে না কেনাই ভালো। তারপরে আস্তে আস্তে এই রোডটা দিয়ে আমি উপরের দিকে উঠছিলাম। এই রোডটা দিয়ে ওঠার যে উপরের যে জায়গাটা, সেটাই ম্যাল রোড। এখানেই মানুষ, দার্জিলিংয়ের সৌন্দর্য বলতে এখানেই মানুষ আসে, এখানেই উপভোগ করতে আসে। তো তারপরে আস্তে ধীরে আর যে লোকাল যে পিপলরা, তারাও এই জায়গাটা ক্রস করেই সব জায়গায় যায়। বেশিরভাগ মানুষই এখানে চলে আসে। দেখা যায় তাদের সকালে যে দোকানগুলো, যে দোকান সব কিছু তাদের খুলতে খুলতে 11টা-12টা বেজে যায়। যেমন এই যে আশেপাশে যত সব সুপার শপ বা চায়ের দোকান বা গিফট শপগুলো, সব কিছু
খুলতে খুলতে তাদের দুপুর 12টা গড়িয়ে যায়। তো আমরা যখন সকালে ঘুম থেকে উঠি, তো আমরা সকালে নাস্তা খুঁজে পাচ্ছিলাম না, সব বন্ধ ছিল। তো খুলতে খুলতে তাদের ইভেন ছোট ছোট যে কফি শপগুলো, তারপরে হচ্ছে খাবারের যে হোটেলগুলো, সেগুলো খুলতে খুলতে 11টা 12টা বেজে যায়। মানে এখানকার মানুষরা এখানে আসতে আসতেই হচ্ছে, আর যেহেতু ট্যুরিস্ট প্লেস, এই জন্য আসতে আসতে তাদের 10টা 11টা 12টাও বেজে যায়। তো আমরা তখন ঠিক দুপুর 11টার দিকে বা 12টার দিকে এসেছিলাম, টাইমটা এক্স্যাক্ট মনে নেই। স্কুলের বাচ্চারা দেখছিলাম যে খুব দৌড়াদৌড়ি করছিল। মানে এখানে যেহেতু ক্যান্ডি শপ আছে, স্কুলের বাচ্চাদের হচ্ছে একটা মানে মৌমাছির মতো তারা চলে আসে এখানে ক্যান্ডি খাওয়ার জন্য। তো আমরা বসেছিলাম, ওইখানে যে চেয়ারগুলো আছে বসেছিলাম, বসে বসে দেখছিলাম যে কারা আসে এখানে। ট্যুরিস্ট ছাড়াও আমরা লোকাল পিপলদেরকে দেখতে চাচ্ছিলাম, লোকাল পিপলরা কখন আসে, কারণ ট্যুরিস্ট তো সব বেশিরভাগই বাঙালি, তো বাঙালি দেখে কি করব। তাই আমরা বসে বসে তাদের যে লোকাল পিপল তাদেরকে দেখছিলাম। এই যে যেমন একটা র্যালি যাচ্ছিল তাদের ধর্মীয় র্যালি এগুলো। তো আমি গ্যাংটকেও দেখেছিলাম এরকম র্যালিগুলো দেখা যায় অনেক বড় বড় লাইনের র্যালিগুলো হয়, এক মাথা থেকে আরেক মাথায় তারা আসা যাওয়া করে। তো তখন আমি একজন নেপালি মানুষের থেকে জানতে পেরেছিলাম যে তাদের বিভিন্ন ধরনের যে পূজাগুলো থাকে, বুদ্ধিস্ট যে পূজাগুলো বা হিন্দু ধর্মের যে পূজাগুলো, ওই পূজাগুলো হওয়ার হচ্ছে 10-12 দিন আগে থেকে তারা এই র্যালিগুলো চালু করে। র্যালিগুলো হচ্ছে মানে সবার কাছে ধর্মটা প্রচার করে, বিশেষ করে ট্যুরিস্ট প্লেসগুলোতে ট্যুরিস্টদেরকে তাদের ধর্মটা সম্পর্কে জানায়, যে মানুষ আগ্রহ নিয়ে দেখবে, জানবে যে এত বড় র্যালি আসলে তারা কারা। তো আমি মূলত ভিডিও করছিলাম, আমি জানতাম যে তাদের এগুলো ধর্মীয় র্যালি, তারা 10-12 দিন আগে থেকে হচ্ছে এরকম এটা চালু করে। তো তারপরে হচ্ছে এখানে আবার পলিটিক্যাল কিছু মানুষজনও থাকে, দেখছিলাম আর শুনেছিলাম যে পলিটিক্যাল মানুষজনও হচ্ছে তাদের প্রচারের জন্য হচ্ছে এই র্যালিগুলো নিয়ে আর কি বের হয়। তো তাদের লোকাল পিপলগুলো দেখে আমার খুবই ভালো লাগছিল, তাদের শাড়ি, জামা কাপড়, তারপরে হচ্ছে তাদের জুয়েলারি, তারপরে হচ্ছে তাদের হাঁটা চলা, তারা দেখতে কেমন, এরা হচ্ছে সবই হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের লোকাল পিপল। তারা এখানেই হচ্ছে থাকে বছরের পর বছর, তাদের বংশ, তাদের পরিবার এখানেই হচ্ছে থেকেছিল। আর হচ্ছে এই যে এখানে ঘোড়া দেখছিলাম, ঘোড়ার যে ঘোড়া রাইড এই জায়গাটার মধ্যে প্রচুর হয়। তারপরে হচ্ছে বাচ্চারা হচ্ছে বেশিরভাগ সময় বেশি উঠে, বাচ্চা বলেন বা মধ্যবয়সী মানুষজন সবাই হচ্ছে ঘোড়া রাইড করে। আর এখানে যে র্যালিগুলো হচ্ছিল সেইখানে তাদের আলাপ আলোচনা কি বলে, তাদের গ্রুপিং আর কি, এগুলো হচ্ছিল। এরপরে এই যে এখানে কিছু লোকাল পিপল দেখেছি, তাদের ট্রেডিশনাল ড্রেস পরে তারা ফটোশ্যুট করছিল। মানে এই জায়গাটাতে তারা আসে বেশিরভাগ মানুষ, ট্যুরিস্ট বলেন বা সাধারণ মানুষজন বলেন, সবাই বেশিরভাগ হচ্ছে ফটোশ্যুট করতে আসে, কারণ জায়গাটা খুবই সুন্দর। আমার খুবই ভালো লেগেছিল, যেটা সত্যি কথা, আমার খুবই ভালো লেগেছিল। আর এই জায়গাটাও সেম, এখানে আশেপাশে গিফট শপগুলো আছে, তারপর চায়ের দোকান আছে, বিভিন্ন ধরনের চা আছে যেগুলো খুবই এক্সপেন্সিভ। তা আমি চা কিনিনি, কারণ আমার কাছে ভালো লাগেনি। আমরা যেরকম চা খাই লিকার দিয়ে, তারপরে হচ্ছে একটু টেস্ট হবে, কিন্তু তাদের চাগুলো হচ্ছে পুরো ডিফারেন্ট। আমি তাদের সাথে কথা বলেছিলাম, দেখেছিলাম, তো আমার কাছে ভালো লাগেনি। এরপরে যে ম্যাল রোডে যে চা বিক্রেতা আছে, তার কাছে আমরা চা কিনে খেয়েছি, কিন্তু ভালো লাগেনি চাগুলো, খুবই পানসে লেগেছিল, তারপরে টেস্টলেস লেগেছিল, যেটা সত্যি কথা। আর যে ম্যাল রোডটা, আমি ঠিক এই জায়গাটাতে একদিন দাঁড়িয়ে দেখেছি যে মানুষজন হচ্ছে এখানে দাঁড়িয়েই সোজা যে ম্যালের যে জায়গাটা, ওই জায়গাটাকে কেন্দ্র করে সালাম দেয়, তারপরে হচ্ছে মনে করে তাদের শুভ একটা জায়গা, এই জায়গাটাকে তারা ধর্মীয় দিক থেকে পবিত্র মনে করে।
তো এই যে হোটেলটা, এই হোটেলটাতেই আমরা ছিলাম। খুবই ভালো ছিল হোটেলটা। পার নাইট হচ্ছে মানে পার ডে আমাদের 4000 রুপি করে নিয়েছিল। পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, যেটা বলার মতো পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। খুবই ভালো লেগেছিল হোটেলটা থেকে। মোটামুটি ইন্ডিয়া ট্যুরের মধ্যে বাকি সবগুলো হোটেল থেকে এই হোটেলটা আমার কাছে খুবই ভালো লেগেছিল, যার কারণে আমরা 2 দিন বা 3 দিন কি ছিলাম। তো আমরা এই আর হোটেল চেঞ্জ করিনি, আমরা এখানেই ছিলাম। তো এই তো তারপরে আমরা আস্তে আস্তে রুমের দিকে যাচ্ছিলাম। সেখানে আসলে তেমন কিছু করার নেই, কারণ রুমে থাকা বা আপনার হাঁটাহাঁটি করা ছাড়া বা শপিং মলগুলোতে বা গিফট শপগুলোতে হাঁটাহাঁটি করা ছাড়া আপনার তেমন কোনো কিছু এখানে দেখার নেই বা কাজ করার নেই। আর আশেপাশে যে ট্যুরিস্ট প্লেসগুলো, যেমন যে বিভিন্ন স্পট আছে, স্পটগুলো দেখতে যেতে পারেন যদি আপনার সময় হয়। কিন্তু আমি চাচ্ছিলাম যে একটু রিল্যাক্সে থাকবো, একটু রেস্ট নিব, তারপরে হচ্ছে একটু ঘোরাফেরা হাঁটাহাঁটি করব, একটু রিল্যাক্স চাচ্ছিলাম। যার কারণে আমরা আর দূরে কোথাও যাইনি, আমরা বাসায়ই ছিলাম। বাসা বলতে হোটেলেই ছিলাম। রাতের বেলা এই তো আমরা বের হয়েছিলাম, এরপরে ম্যালের ওইখানে চলে গিয়েছি, যেখানে সব টুরিস্টরা আসা যাওয়া করে, হাঁটাহাঁটি করে। আপনারা দেখলেই বুঝবেন ভিডিওতে যে কেউই কিন্তু কোনো মানে খুব কিছুই করছে না, সবাই বসেই আছে, গল্প করছে, চা খাচ্ছে, এই স্ট্রিট ফুড খাচ্ছে বিভিন্ন ধরনের, তারপরে হচ্ছে ভিডিও করছে, কেউ টিকটক করছে, কেউ খেলাধুলা করছে বাচ্চারা। তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের ছোট ছোট এই যে একটা গাড়ি দেখতে পাবেন সামনে, গাড়ির মধ্যে হচ্ছে একজন ভদ্রলোক, সে বাচ্চাদেরকে গাড়িতে উঠিয়ে রাইড করাচ্ছিল। তারপরে আবার একটু পরপর ঘোড়া দেখা যায়। এই তো এই জায়গাটার মধ্যে মানুষজন বসে থাকে। তারপরে হচ্ছে এই তো এই যে এখানে একটি স্ট্যাচু আছে, এই স্ট্যাচুটা তাদেরই মানে এই দার্জিলিংয়ের সম্ভবত কেউ এমন একজন সম্মানিত একজনের, যিনি হচ্ছে এই জায়গাটা সম্ভবত কি বলে এটা আমার মাথায় আসছে না, পরিচিত এরকম সম্মানিত কেউ একজন, যিনি হচ্ছে ইতিহাসের পাতায় আছে। ঐতিহাসিক কিছু মানুষ আছে না, যেমন আমাদের দেশের বঙ্গবন্ধু, তাদের দেশের মহাত্মা গান্ধী, তো এরকম হচ্ছে তাদেরও একজনের মধ্যে এই স্ট্যাচুর হয়তো কেউ একজন, আমি তাকে চিনি না। তো আমি সেজন্য ভিডিও করে নিয়েছি। যদি আপনারা কেউ ওনার সম্পর্কে জেনে থাকেন যে উনি কে বা ওনার পরিচয় কি, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন। এই গাড়িটা দেখে খুবই ভালো লাগছিল। আমরা দূর থেকে বসে বসে দেখছিলাম যে ছোট্ট একটা গাড়ি, বাচ্চারা পুরো মৌমাছির মতো গাড়িটার মধ্যে ঘিরে থাকতো। আর যে ভদ্রলোকটি সামনে ছিল, তিনি হচ্ছে রিমোট কন্ট্রোল দিয়ে গাড়িটি কন্ট্রোল করছিল। তো বাচ্চারা মানে এই যে একটা চক্কর দিবে আর মানে বাচ্চাদের থেকে বা বাচ্চাদের বাবা মার থেকে 100 রুপি করে নিয়ে নেবে। সারাদিনই হচ্ছে এই গাড়িটা দিয়ে উনি এরকম বাচ্চাদেরকে রাইড করাতে থাকে আর উনি ইনকাম করতে থাকে। ভালোই লাগছিল, বাচ্চারা খুবই এনজয় করছিল। তা আমরা বসে বসে দেখছিলাম আর মজা পাচ্ছিলাম যে কি সুন্দর। আবার স্টিয়ারিং হচ্ছে কিছু বাচ্চা ঘোরাচ্ছিল, মনে করছে যে ও গাড়ি চালাচ্ছে, কিন্তু আসলে গাড়িটা তো রিমোট কন্ট্রোলে চলছে। তো বাচ্চার থেকে বেশি খুশি হচ্ছে বাচ্চার বাবা মায়েরা, দেখে ওনারা সবাই ভিডিও করে। ইভেন লোকাল যে বাচ্চারা, সেখানের বাচ্চারাও এখানে এসে এই গাড়িটাতে উঠে। আর ট্যুরিস্টরা তো আসেই, এটা তো আর বলার অপেক্ষা রাখে না। এই তো আমরাও হাঁটাহাঁটি করছিলাম, দেখছিলাম মানুষজনদেরকে কে কিভাবে টাইম পাস করছে। তারপরে এই তো আবার হচ্ছে এখানে রাত 8টা বাজলে হচ্ছে সব বন্ধ হয়ে যায়, অন্যান্য যে শপগুলো, ইভেন খাবার দাবারের সব কিছু হচ্ছে সব বন্ধ হয়ে যায় রাত 8টার মধ্যে। রাত 8টা থেকে 9টার মধ্যে সব বন্ধ হয়ে যায়। তো এই তো ভিডিওর মধ্যে যে আপনারা ওই যে সামনের দিকে যে শপগুলো দেখতে পাচ্ছেন, খুবই পুরাতন এগুলো।
সেই 1800 শতক থেকে হচ্ছে এই দোকানগুলো এখানে আছে। এখানে কোনো কিছু চেঞ্জ করা যায় না, কোনো পরিবর্তন আনা যায় না, নতুনত্ব আনা যায় না। বিশেষ করে হচ্ছে আমরা যেমন সব কিছুতে নতুনত্ব চাই, যে আমাদের যাই আছে সব কিছুটা নতুন করে রেনোভেট করব, নতুন করে হচ্ছে যুগের সাথে তাল মিলিয়ে নতুনত্ব আনবো, কিন্তু এখানে কোনো কিছুই চেঞ্জ করা যায় না। এখানে সব কিছুতে হচ্ছে ল আছে যে তুমি কোনো কিছু একটা বালু একটা বিন্দু কণা তুমি চেঞ্জ করবে তো তোমার হচ্ছে ল মেনটেন করে করতে হবে, তাছাড়া গভর্নমেন্ট থেকে পারমিশন দেয় না, একবারই পারমিশন দিতে চায় না। আর এর পরের দিন সকালবেলাও আমরা ম্যাল রোডে চলে এসেছিলাম, এসে আমরা বসে বসে চা খাচ্ছিলাম, মানুষজন দেখছিলাম। এরপরে এই যে এই রোডটি, এই রোডের সামনে দিয়েই হচ্ছে বিভিন্ন ধরনের ফুটপাথের মধ্যে যে দোকানগুলো থাকে আশেপাশে, এই দোকানগুলো আশেপাশ দিয়ে যায়। আর এই পাহাড়ের যে বর্ডারটা, এই যে বর্ডারের এখান থেকেই হচ্ছে বিভিন্ন ভিউ দেখা যায়। কিন্তু সামনে তো আমরা হচ্ছে মেঘ ছাড়া আর কিছুই দেখতে পাইনি, কারণ মেঘ আর মেঘ দিয়ে ভরা ছিল। তো অন্যান্য সময় যখন মেঘ থাকে না, ওয়েদার যখন ভালো থাকে, তখন হচ্ছে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যায় এখান থেকে, তখন আরও ট্যুরিস্টের সংখ্যা আরও বেড়ে যায়। হয়তো কোনো একটা সময় আছে যেটা হয়তো আমরা জানি না, যখন হয়তো কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখা যায়। এই তো এইখান থেকেই হচ্ছে সামনে সব কিছু আরও অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখা যায়। পুরোটা মেঘে ঢেকে আছে, আমরা পুরোটা ছিলামই এক সপ্তাহের মতো আমরা ছিলাম মেঘের উপরের যে দিকটা, ওই দিকটায় ছিলাম। নিচে কি আছে বা সামনে কি আছে আমরা দেখতে পাইনি, জাস্ট যেই স্পটটাতে ছিলাম সেই স্পটের সব কিছুই আমরা দেখতে পেয়েছি, এত উপরে ছিলাম। কোনো জায়গা 3000 ফিট উপরে, কোনো জায়গা 10,000 ফিট উপরে, কিছু কিছু জায়গা আছে 13,000 ফিট উপরে। তো এই যে এখান দিয়ে আছে একটা মন্দির আছে, তা আমরা মন্দিরটার দিকে দেখতে যেতে চাচ্ছিলাম। সামনে মানুষজন দেখছিলাম যে মন্দিরটা থেকে নেমে আসছিল। তো যেতে যেতে দেখলাম অনেক উঁচুতে মন্দিরটা। এখানে একটা ঘন্টাও ছিল। মন্দিরের পরিবেশ আর কি যেরকম হয়, আমরা তো সবসময় মন্দির দেখার সুযোগ পাই না। তো এখানে দেখছিলাম মন্দিরগুলো সব কাছে কাছে, যার কারণে আমি ভাবলাম যে আমরা একটু যাই, দেখে আসি। এই তো দেখতে থাকেন আপনারা। এত উপরের দিকে মন্দিরটা, উঠতে অনেক কষ্ট হচ্ছিল, মনে হচ্ছিল যে লাঠি দিয়ে বা কিভাবে, সাথে একটা লাঠি থাকলে আমার মনে হয় ভালো হতো, অনেক উঁচুতে ছিল মন্দিরটা। তো এরপরে হচ্ছে আমরা ঘোরাফেরা করে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম, কারণ আমাদের যেতে হবে কলকাতা। তো কলকাতা যাওয়ার জন্য আমরা দার্জিলিং থেকে ডিরেক্ট কোনো যানবাহন পাইনি। যানবাহন বলতে শুধু একটা ছিল যেটা ডিরেক্ট, সেটা হচ্ছে টয় ট্রেন। কিন্তু টয় ট্রেনে মানুষ উঠে না সহজে, কারণ দার্জিলিং থেকে টয় ট্রেনে করে যদি কলকাতা যেতে হয় তাহলে 2 থেকে 2.5 দিনের মতো লেগে যায়, মাঝে মাঝে 3 দিনের মতো যায়, কারণ টয় ট্রেন হচ্ছে খুবই আস্তে আস্তে চলে। আর বিভিন্ন জায়গায় হচ্ছে তারা বিরতি নিয়ে তারপরে হচ্ছে কলকাতা যায়। তো আমরা সেই ডিসিশন নেইনি, আমরা ডিসিশন নিয়েছি যেভাবে মানুষ ইজিলি যায়, সহজে যেভাবে মানুষ যায়, তো আমরা খোঁজ খবর নিয়ে সেভাবেই গিয়েছি। তো আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছিলাম আমাদের প্রথমে শিলিগুড়ি যেতে হবে কলকাতা যেতে হলে। তারপর শিলিগুড়ি থেকে বিজনেস ক্লাসের বাস পাওয়া যায়, সেই বাসগুলো হচ্ছে কলকাতা যেতে 12 ঘন্টা কি 13 ঘন্টা লাগে। তো আমরা শিলিগুড়ি যেতে যেতে আমাদের দুপুর হয়েছে। এরপর আমাদের যে কলকাতার যে বাস, সেই বাসটা ছেড়েছিল সন্ধ্যার দিকে ছাড়ার পরে আমরা পরের দিন সকাল 7টার দিকে যে কলকাতায় পৌঁছেছিলাম। কলকাতার ধর্মতলাতে আমরা গিয়েছিলাম। তারপরে হচ্ছে কলকাতার ট্যুরের এই তো বাকি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব আস্তে আস্তে। এই ছিল আমাদের দার্জিলিং ট্যুর। দার্জিলিংয়ের বিভিন্ন জায়গা কেমন দেখতে এখান থেকে একটু দেখা যাচ্ছিল। এখানে আবার কিছু চা বাগান আছে, চা বাগানগুলোও মানুষ দেখতে যায়।
তো আমরা আর যাইনি চা বাগানগুলো দেখতে, কারণ চা বাগান আমরা পথে রাস্তার যাত্রাতেই হচ্ছে অনেকখানি দেখেছি। তো আমাদের আর ইচ্ছা হয়নি দূরে কোথাও যেয়ে, কারণ জার্নির যে ধকলটা, আপনার জার্নির ধকলটা কাটাতেই হচ্ছে আপনার সময় লাগে। যদি সব দেখতে চান আপনি, তাহলে সেরকম স্ট্যামিনা থাকতে হবে। আপনার যদি সেই ফিজিক্যাল স্ট্যামিনা না থাকে, তাহলে আপনি জার্নি করে অসুস্থ হয়ে যাবেন। আর পাহাড়ি এলাকার জার্নি আমি বলবো যে ফিজিক্যাল স্ট্রেংথ যদি আপনার না থাকে, স্ট্যামিনা যদি না থাকে, এই জার্নি আপনি না করাটাই ভালো। তো এই ছিল আমার ব্লগটা আজকে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক দিবেন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।